গল্পটা শুরু হয় ছোট্ট লুক নামের এক ছেলেকে দেখিয়ে যে আরামে বসে টিভি দেখছে তার ঘরে। হঠাৎ করেই তার টিভির সিগন্যাল চলে গেল আর সেখানে এমার্জেন্সি নিউজ চলতে শুরু করলো, যেটাতে বলা হচ্ছে পুরো শহর জুড়ে জম্বি ভাইরাস ছড়িয়ে গেছে। ভাইরাসের কারণে মানুষরা ইনফেক্টেড হয়ে অন্যদের কামড়াচ্ছে আর তাদেরকেও ইনফেক্টেড করে ফেলছে। যত বড় বড় এলাকা ছিল সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এটা দেখে ছোট ছেলেটা অনেক ভয় পেয়ে গেল। ঠিক তখনই হঠাৎ তার ওপর থেকে কিছু আওয়াজ আসে। সে ভেবে বসল হয়তো তার বাড়িতেও জম্বিরা ঢুকে গেছে, কিন্তু যখন সে ওপরে গিয়ে দেখল তখন বুঝল এটা তার বোন এবিগেলের মজার ছলনা। ঠিক তখনই ওই বাচ্চাদের কাছে তাদের বাবার ভিডিও কল আসে, যিনি এই সময় ডিউটিতে বাইরে আছেন। তিনি বাচ্চাদের বলেন, বাচ্চারা তোমাদের একদম ভয় পেতে হবে না, তোমাদের মা তোমাদের যতই যেখানে নিয়ে যাক না কেন তোমাদের সেখানে যেতে হবে। আসলে তাদের বাবা তাদের মাকে এখান থেকে বেরিয়ে যেতে বলেছিলেন, কারণ এই এলাকার আশেপাশেও জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং এখান থেকে বেরিয়ে তারা তাদের আত্মীয়দের কাছে যাচ্ছেন, বাড়ি চলে যাওয়া যায়। এবিগেল তার বাবাকে খুব বেশ ভালোবাসত। সে তার বাবার জন্য একটা ব্রেসলেট বানিয়েছিল, যেটা এখনও তার বাবার হাতে আছে। তাদের মায়েরা দ্রুত দ্রুত সব জিনিসপত্র প্যাক করে ফেলল, কিন্তু ঠিক তখনই তাদের ঘরের আশেপাশ থেকে জম্বিদের আওয়াজ আসতে লাগল। তখন তাদের মায়েরা দুই ছেলে মেয়েকে নিয়ে দ্রুত গাড়ির দিকে দৌড়ে গেল, কিন্তু গাড়িতে বসার আগেই তাদের মায়ের ওপরে একটা জম্বি আক্রমণ করল। এবিগেল ভয়ে গাড়ির নিচে লুকিয়ে পড়ল। এবিগেল তার চোখের সামনে তার মা আর ভাইকে কাউকে মারতে দেখেছিল। ওটা দেখে ও খুব ভয় পায়, কিন্তু এখন ধীরে ধীরে অ্যাবিগেলের মাও একটা জম্বিতে রূপান্তরিত হয়ে ওকে মারার জন্য এগিয়ে আসে। ঠিক তখনই পিছন থেকে একটা লোক এসে গুলি করে তাদের মার দেয়। ওই লোকটা অ্যাবিগেলের সঙ্গে অনেক ভালোভাবে কথা বলে, ওকে গাড়ির নিচ থেকে তুলে নেয়। ওই লোকটার নাম ক্যাসিয়াস। এখন ক্যাসিয়াস অ্যাবিগেলকে চোখ বন্ধ করতে বলে আর তারপর ওর ইনফেক্টেড ভাইকেও গুলি করে মার দেয়। এভাবেই এরপর আমাদের সামনে আসে পুরো 10 বছর পরের দৃশ্য দেখানো হয় এবং আমাদের বলা হয় যে যতজন বেঁচে থাকা মানুষ ছিল তারা প্রায় শেষ হয়ে এসেছে। এখন এই বড় বড় বিল্ডিংগুলোতে আর কেউ থাকে না, যারা থাকে তারা শুধু জম্বিরা। যাই হোক, এখন আমরা সেই ছোট্ট মেয়ে অ্যাবিগেলকে দেখতে পাই, যে এখন অনেক বড় হয়ে গেছে। ক্যাসিয়াস যখন থেকে অ্যাবিগেলকে নিজের কাছে রেখেছিল, শুরু থেকেই এখন পর্যন্ত ক্যাসিয়াস অ্যাবিগেলকে বাঁচার সব ট্রিক্স শিখিয়েছে। অ্যাবিগেলকে পুরোপুরি ট্রেনিং দেওয়া হয়েছে যে জম্বি আসলে কিভাবে তাদের থেকে বাঁচতে হয়। এ দুজনকেই বছর ধরে এভাবেই একাই ঘুরে বেড়াচ্ছিল সে। কিন্তু এখন অ্যাবিগেলের ইচ্ছা কোথাও একটা মানুষের বসতি পেয়ে যাওয়া, যেখানে তারা থাকতে পারে। যাই হোক, রাতের বেলা যখন তারা ক্যাম্প করেছিল আর ঘুমাচ্ছিল, তখন ক্যাসিয়াস বাইরে থেকে কিছু আওয়াজ শোনে। সে সামনে গিয়ে চেক করতে চাইল, তখন একজনে জম্বি ওর ওপর আক্রমণ করার চেষ্টা করল, কিন্তু ক্যাসিয়াস আগেই গুলি করে তাকে মারিয়ে দিল। তবে এখন তাদের চিন্তা আরও বেড়ে গেল, কারণ এখানে আরও জম্বিরা আসছে। তাই সকালে হতেই তারা দুজনকেই ওখান থেকে বেরোতে হয়। পথে হাঁটতে হাঁটতে তারা একটা ডেজল্ট এলাকায় পৌঁছায়। সেখানে পৌঁছে তারা কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। ক্যাসিয়াস আর র্যাবি লুকিয়ে ওখানে দেখার চেষ্টা করে। তারা দেখে কিছু জম্বি এক লোকের ওপর আক্রমণ করছে। তারপর তারা ওই লোকটার গাড়ির কাছে গিয়ে কিছু দরকারি জিনিস নিতে শুরু করে। ক্যাসিয়াস ওখান থেকে যাওয়ার সময় হঠাৎ কিছু লোক তাদের গাড়ি নিয়ে এসে পৌঁছায়। এই লোকরা মনে করে হয়তো তাদের সঙ্গীদেরকে এই লোকরাই মেরেছে। ক্যাসিয়াস আর ওই লোকদের মধ্যে লড়াই করার জন্য প্রস্তুত ছিল সবাই। ঠিক তখনই হঠাৎ সেখানে অনেকগুলো জম্বি এসে পড়ে। জম্বিরা চারদিকে ছড়িয়েছিল, তাই কেউই কোথাও পালাতে পারছিল না। তখন সবাই তাদের গুলি বর্ষণ করতে শুরু করে জম্বিদের মোকাবিলা করতে। কিন্তু জম্বিরা এত বেশি ছিল যে তাদের মোকাবিলা করা সত্যিই খুব কঠিন হয়ে পড়ল। আর কিছুক্ষণেই তারা যারা গাড়িতে এসেছিল সবাই জম্বিদের হাতে মারা গেল। তখন বিগল দ্রুত গর্ভবতী মেয়েটিকে জিপে বসলায়। ক্যাসিয়াস জম্বিদের সাথে লড়াই করে তাদের জিপের কাছ থেকে সরিয়ে দেয়। এই সময় সে এক গুলি চালায় এক জম্বি মেয়ের দিকে। ওই জায়গায় মরেছে সেই জম্বি লেডি। তারপর ক্যাসিয়াস দ্রুত গাড়ি চালিয়ে ওই জম্বিদের এলাকা থেকে বেরিয়ে আসে। এখানেই আমরা একটা কালো মুখের জম্বি দেখি, যাকে সবাই লিডার বলে ডাকে। আর সে যখন তার জম্বি বউকে মৃত দেখল, তখন সে অনেক জোরে চেঁচায়। এদিকে ওই চারজন যখন এখান থেকে বের হচ্ছিল, তখন গর্ভবতী মেয়েটা, যার নাম মেঘান, ওদের বলে যে আমরা শিপটাউন নামের একটা জায়গায় যাচ্ছি, যেখানে বেঁচে থাকা মানুষরা থাকে। এটা শুনে অ্যাবিগো খুব খুশি হয়, কারণ ওই জায়গাটাই ছিল যেখানে অ্যাবি সবসময় যেতে চেয়েছিল। ক্যাসিয়াস গাড়ি চালাচ্ছিল। হঠাৎ মাঝপথে গাড়িটা খারাপ হয়ে যায়। সবাই তখন গাড়ি থেকে নামল। মেঘানের স্বামী ডেভিড সবাইকে নিজেকে পরিচয় করিয়ে দিল আর বলল, আমি মেকানিক, কিন্তু এই গাড়িটা ঠিক করার জন্য কিছু টুলস দরকার, যেগুলো আমার কাছে এখন নেই, তাই এখন আমাদের হাঁটতে হবে। তারপর ক্যাসিয়াস আর সবাইও হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে তারা দ্রুত একটা বিল্ডিং ঘেরা এলাকায় পৌঁছে গেল, যেখানে এই সময় কেউ থাকে না। ক্যাসিয়াস এই সব ভবনের মধ্যে একটা ভবন চেক
করে আর আজ রাতে এখানেই থাকবার সিদ্ধান্ত নেয়। এখন নিশ্চিত হয় যে আশেপাশে কোনো ঝুঁকি নেই। সবাই আগুন জ্বালিয়ে একে অপরের কাছে বসে। অ্যাবিগেল এই লোকদের সঙ্গে শিপটাউনের ওই জায়গায় যাওয়ার জন্য খুবই উত্তেজিত এবং এখন সে চায় যে এমন একটা জায়গায় থাকুক যেখানে অনেক মানুষ থাকে। ওই দম্পতি অ্যাবিগেলকে বলেন যে শিপটাউন অনেক নিরাপদ, কারণ সেটা মাটিতে নয় বরং জাহাজগুলোকে জুড়ে পানির ওপর তৈরি করা হয়েছে, যার ফলে ওখানে জম্বিদের আসার সম্ভাবনা খুবই কম। কিন্তু যখন ক্যাসিয়াস শিপটাউন নিয়ে জানতে পারে তখন সে ওদের সঙ্গে যেতে অস্বীকার করে। সে ডেভিডকে বলে, দেখ তোমার স্ত্রী গর্ভবতী, সেই কারণে আমরা তোমাকে কিছুটা দূর পর্যন্ত নিয়ে যাব, কিন্তু তারপর তোমাদের পথ আলাদা হবে আর আমাদের পথ আলাদা। আমি ওই শিপটাউন যেতেই চাই না। যদি তোমরা যেতে চাও তাহলে যাও। অ্যাবিগেল এই কথা শুনে খুব রেগে যায় এবং পাশে গিয়ে ক্যাসিয়াসকে জিজ্ঞেস করে, শেষ পর্যন্ত তুমি ওদের কেন সাথে যাচ্ছ না? তখন ক্যাসিয়াস তাকে বলে, দেখো অ্যাবিগেল, আমি জানি সেখানে কত বড় ঝুঁকি আছে। সেখানে অনেক মানুষ একসাথে থাকে, আর যেখানে অনেক মানুষ থাকে সেখানে জম্বিদের আসার সম্ভাবনা অনেক বেশি। এই কারণেই আমরা এতদিন একা রয়েছি, আর এই কারণেই আমরা বেঁচে আছি। কিন্তু অ্যাবিগেল ক্যাসিয়াসের কথা একদমই বুঝতে পারে না, আর সে ক্যাসিয়াসের সঙ্গে ঝগড়া করে ওপরে সময় কাটাতে চলে যায়। হায়, পরের দিন সকালে অ্যাবিগেল তার প্যারেন্টসের ছবি দেখছিল, তখনই তাকে ঝোপঝাড়ে শরীরের পাশে ঝনঝন করার আওয়াজ শুনে সে ভয়ে নিচের দিকে দৌড়ায়। মনে হয় এখানে হয়তো জম্বিরা এসে গেছে। এই কথা সবাইকে জানাতে সে নিচে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পথে তার সামনে কিছু জম্বি এসে পড়ে। এক জম্বি তাকে নিচে ফেলে দেওয়ার আগেই পিছন থেকে ক্যাসিয়াস এসে তার হাত ধরে ফেলে। এভাবেই ক্যাসিয়াস আবার অ্যাবিগেলের জীবন বাঁচায়। এবার সেখানে কালো মুখ বিশিষ্ট জম্বিটাও তার দলের সঙ্গে এসে পৌঁছে গেছে। কিন্তু যেই কিছু মানুষ ভিতরের দিকে যায় তারা ক্যাসিয়াসের ফাঁদে পড়ে যায়। ক্যাসিয়াসও এখন বুঝতে পারে এই এলাকা তাদের জন্য নিরাপদ না, তাই 4 জন মিলেই দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। তখনই হাঁটতে হাঁটতে অ্যাবি বলে, এই জায়গাটা আমার মনে আছে, এখান থেকে একটু দূরে একটা এয়ারপোর্ট আছে। ছোটবেলা থেকে আমার বাবা আমাকে এখানে ঘোরাতে নিয়ে আসতেন। হয়তো ওখানে কোনো প্লেন থাকবে আর সেখান থেকে আমরা কিছু সরবরাহ পেতে পারি, তাহলে আমরা এখান থেকে বাঁচতে পারবো। তবে ক্যাসিয়াস এবিগেলের কথায় বেশ একটা বিশ্বাস রাখতে পারে না। ভাবছে সত্যি ওখানে যাওয়া ঠিক হবে কিনা। তবু সে এবিগেলের চাহাতা বললেই মেনে নেয়। এখন একটু দূর পর্যন্ত পায়ে হেঁটে সবাই ওরা সেই এয়ারপোর্টে পৌঁছে যায়, কিন্তু সেখানে পৌঁছে একটাও প্লেন দেখা গেল না। তখন ক্যাসিয়াস বলল, আমার তো জানা ছিল এখানে কিছুই হবে না, আমরা তো বাজে দিক দিয়ে এলাম। কিন্তু এখনও এবিগেলের আশা ছিল। ও জানতো এখানে অবশ্যই কিছু না কিছু থাকবে। ওর বাবা একটা গ্যারেজের কথা মনে পড়ল, যেখানে তারা প্রাইভেট জেট রাখত। ও যখন দরজা খুলল, সত্যিই সেখানে একটা প্রাইভেট জেট ছিল। কিন্তু যখন লোকেরা এটা ইউজ করলে বুঝতে পারে যে অনেক বছর ধরে না ইউজ করার কারণে এতে কিছু সমস্যা এসে গেছে, তখন মেকানিক ডেভিড বলে, আমি একটু সময় নিয়ে এটা ঠিক করে দিচ্ছি। আর ডেভিড যখন এটা ঠিক করে চলছিল, তখন এবিগেল আর ক্যাসিয়াস কাছে গিয়ে সোর্স খুঁজতে থাকে। তারা এখানে বসেই ছিল, তখন হঠাৎ অনেকগুলো জম্বি ডেভিডের দিকে এগিয়ে আসতে দেখে। তখন ক্যাসিয়াস দ্রুত ডেভিডের কাছে এসে ম্যাগনা আর ডেভিডকে বলে, আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যেতে হবে। যদিও এখনও রিপেয়ার হচ্ছে, ওটা ঠিকমতো কাজ করেনি, তবুও মানুষ ওটার মধ্যে বসে যায়। কিন্তু এখন সমস্যা হলো শেষমেশ এটা উড়াবে কে? এবিগেল বলে, আমার এ ব্যাপারে একটু জানা আছে, কিন্তু বেশি জানি না। তারপরও যেভাবেই হোক এবিগেল তার মাথা ঘামিয়ে সেই প্রাইভেট চ্যাট চালু করে দেয়। ওরা একটু দূর গিয়েই ছিল, হঠাৎ করে জম্বিরা তাদের ঠিক পেছনে চলে আসলো। সব জম্বিরা এমন দৌড়াচ্ছিল যেন কেউ রানার। কিন্তু জম্বিরা প্রাইভেট চ্যাট ধরার আগেই এবিগেল ওটা উড়িয়ে দিল। এবিগেল এখন পুরো সিস্টেমটা বুঝে গিয়েছিল, আর এখন সে ঠিকঠাক উড়াতেও পারছিল। এদিকে ওই কালো মুখের জম্বিটা আবার তাদের দেখে খুব রেগে যায়। ওকে দেখে মনে হয় যেন ওদের মারতেই হবে। জেটের মধ্যে থাকা সবাই খুব খুশি, কারণ তারা জানে শীঘ্রই তারা শিফট টাউনে পৌঁছে যাবে। কিন্তু তখনই পথে ওই প্রাইভেট জ্যাটটাই কিছু খারাপ হয়ে যায়, আর তা ভারসাম্য হারিয়ে নিচে পড়তে থাকে। তবে ভালো কথা হলো যে পুরোপুরি নিচে পড়ে যায়নি। পড়ে যায় সে হোঁচট খেয়ে গাছের মধ্যে ঢুকে পড়ে, যার ফলে এই লোকদের শুধু একটু চোট লেগেছিল, কিন্তু তারা বেঁচে ছিল। তারা কোনোভাবে সেই চ্যাট থেকে বেরিয়ে আসে এবং তারপর পায়ে হেঁটে তাদের পথ চলতে থাকে। এখন চলতে চলতে তারা একটি পুরানো রেলওয়ে স্টেশনে পৌঁছায়। ক্যাসিয়াস এই এলাকাটা ভালো করে তল্লাশি করার পর সিদ্ধান্ত নেয় যে তারা আজ রাত এখানেই থাকবে।
ক্যাসিয়াস ডেভিড আর ম্যাগনাকে বলে, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের নিশ্চয়ই শিফট টাউনে পৌঁছে দিয়ে আসব। এখন ডেভিড কিছু চেক করতে দ্বিতীয় ডিব্বায় যায়। যখন সে তার পাজামার প্যান্ট তুলে দেখে তখন বুঝতে পারে যে সে ইনফেক্টেড হয়ে গেছে। এখন ডেভিড ভালো করেই জানে যে সে শীঘ্রই জম্বি হয়ে যাবে, তাই সে নিজেকে মারার চেষ্টা করে। কিন্তু তখনই তার মনে পড়ে তার মারা যাওয়ার পর তার বউয়ের খেয়াল রাখবে কে। তখন ডেভিড কয়েকটা দিন বাঁচার সিদ্ধান্ত নেয় যতক্ষণ না তারা সেফ টাউনে পৌঁছায়। যাই হোক, পরের দিন যখন তারা এখান থেকে রওনা দেয়, ক্যাসিয়াস ডেভিডের পা লক্ষ্য করে ফেলেছিল, কিন্তু ডেভিড কিভাবে এখনও বুঝল না। মারছে কারণ সে চায় যে এই মানুষগুলোর মধ্যে আতঙ্ক না ছড়াক। চলতে চলতে তাদের রাত হয়ে যায় এবং রাতের সময় তারা একটা বাড়ি দেখে। তারা সেই বাড়ির মালিকের কাছে সাহায্য চায়। তখন বাড়ির মালিক তাদের সব অস্ত্র এক জায়গায় জমা করে তাদের বাড়ির ভিতরে নিয়ে যায়। সে তাদের দেখে খুব খুশি হয় এবং তাদের অনেক খাবার দাবার দেয়। এর মাঝেই ডেভিড বাথরুমে যায় এবং নিজের প্রতিবিম্ব আয়নায় দেখে যে সে ধীরে ধীরে জম্বি হয়ে যাচ্ছে। যখন ডেভিড ফিরে আসে সে দেখে সবাই বেহুশ। ওই বাড়ির মালিক ডেভিডকে দেখে তার হাতের ডিভাইসের একটা বাটন চাপায়, যার ফলে হঠাৎ ডেভিডের মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়। ডেভিড খুবই দুর্বল অনুভব করে এবং সে সেখানেই লুটিয়ে পড়ে। যাই হোক, এরপর যখন ডেভিডের চোখ খোলে তখন সে নিজে এবং তার বন্ধুদের ঝুলন্ত অবস্থায় দেখে। আসলে ওই বাড়ির মালিক তাদের খাওয়ার মধ্যে মাদক মিশিয়েছিল এবং সেই মালিক সাধারণ মানুষ নয় বরং একজন বিজ্ঞানী। সে বহু বছরের গবেষণার পর একটা বিশেষ ধরনের ডিভাইস তৈরি করেছে, যা থেকে ওয়ালির ফ্রিকোয়েন্সির সাহায্যে সে জম্বিদের নিয়ন্ত্রণ করতে পারত। আর বিজ্ঞানীরা এই লোকদের ধরেছে যাতে তারা এদের ওপর পরীক্ষা নিরীক্ষা করতে পারে। যাই হোক, এরপর সে কাছে বন্দি থাকা নিজের জম্বি স্ত্রীকে বাইরে নিয়ে আসে এবং নিজের ডিভাইস দিয়ে তাকে নিয়ন্ত্রণ করে ওই লোকদের ওপর আক্রমণ করতে বলে, আর তার ডিভাইসটাও কাজ করে। তার জম্বি স্ত্রী আসলেই ওই লোকদের ওপর আক্রমণ করে, কিন্তু ডেভিড, যার মধ্যে এখন জম্বির শক্তি এসে গেছে, নিজের শক্তি দিয়ে কোনোভাবে নিজেকে মুক্ত করে নেয়। আর তারপর ক্যাসিয়াস। বাকি সবাই যখন এইসব দেখে তখন বাড়ির মালিক ভয়ে দৌড়ে পালাতে শুরু করে। এই দিকে ওরা সুযোগ নিয়ে ঝটপট সেখান থেকে পালানোর চেষ্টা করে। সবাই এক গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়, কিন্তু ওই সায়েন্টিস্ট তখনও মানতে চাইছে না। সে তার যন্ত্রের সাহায্যে বাকি জম্বিদের তাদের দিকে পাঠায়। এদিকে ক্যাসিয়াস গাড়ি চালাচ্ছিল, হঠাৎ সামনে রাস্তা বন্ধ পায়। এখন তাদের পায়ে দৌড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। ডেভিড জানত তার কাছে বেশি সময় নেই এবং সে খুব শীঘ্রই জম্বি হয়ে যাবে, তাই সে বাকি সবাইকে এখান থেকে যেতে বলে এবং যতগুলো জম্বি আছে তাদের দৃষ্টি নিজের দিকে কেন্দ্র করে। ডেভিড জম্বিদের সাথে লড়াই করছিল, তখনই পেছন থেকে সেই ব্ল্যাকফেস জম্বি এসে তাকে মারল। এদিকে ক্যাসিয়াস আর এবিগেল ম্যাগনেনকে নিয়ে লাগাতার দৌড়াচ্ছিল। তখনই একটু দূরে সেফ টাউনের জায়গাটা দেখা গেল। এবিগেল হাত নাড়িয়ে সাহায্য চাইল। তখন সেফ টাউনের লোকেরা দ্রুত বেরিয়ে এসে তাদের পেছনে আসা জম্বিদের মারতে লাগল। আর ওই ব্ল্যাকফেস জম্বি তার দুষ্ট সাথীদের সামনে যেতে দিচ্ছে না, কারণ সামনে পানি আছে এবং তারা পানির বাইরে যেতে পারবে না। এদিকে ক্যাসিয়াস আর বাকি সবাই নৌকার সাহায্যে সেই শিপ টাউনে পৌঁছে যায়। এখন এখানে ম্যাগনেনের ডেলিভারিও হতে চলেছিল, কিন্তু তাদের জন্য ভালো কথা হলো এখানে ডাক্তার আর হাসপাতালের সুবিধাও আছে। যাই হোক, পরের সকালে তারা দুজনে খুব ভালোভাবে শিপ টাউনটা দেখেন। আসলে এই শিপ টাউন অনেকগুলো জাহাজকে যোগ করে তৈরি করা হয়েছিল, কিন্তু ক্যাসিয়াস এখনও এখানে থামতে রাজি ছিল না। সে এবিগেলকে বলে, তোমার এখানে থাকা একদমই নিরাপদ নয়, এখানে যে কোনো সময় জম্বিরা আসতে পারে। আমি তোমাকে এমন একটা দ্বীপে নিয়ে যাব যেখানে জম্বি কখনোই আসতে পারবে না। কিন্তু এবিগেল তো এখানেই থাকবার সিদ্ধান্ত নিয়েছে। ঠিক তখনই ডাক্তার সেখানে আসে এবং ক্যাসিয়াসকে জানায় যে ম্যাগান একটা বাচ্চা জন্ম দিয়েছে, কিন্তু ওর অবস্থা খুবই খারাপ, ও বেশি দিন বাঁচতে পারবে না। ম্যাগনেনের অবস্থা খুবই খারাপ ছিল। ম্যাগান ক্যাসিয়াসকে ডেকে বলে, এখন থেকে এটার যত্ন তোমারই নিতে হবে, আমি জানি আমি আর বেশি দিন বাঁচতে পারবো না, তাই তুমি এটা খুব ভালোভাবে পালন করো। ক্যাসিয়াসও এটা খুব ভালোভাবে বুঝে এবং ও জানে যে এবার ওর কাঁধে আর একটা নতুন দায়িত্ব এসে পড়েছে। এদিকে এবি এখানে এক ছেলের সাথে বন্ধুত্ব গড়ে তোলে এবং ওর সাথে ঘুরতে অনেক মজা পায়। মজা করার পর ওই ছেলেটা এবিগেল একটা জায়গায় নিয়ে যায় যেটা পুরোপুরি তারার আলোয় ভরপুর ছিল। ওই ছেলেটা এবিগেলকে বলে যে তারা শিপ টাউনের নিচে অনেক বোমা বসিয়েছে
যদি এই জায়গা কখনো বিপদে পড়ে তাহলে এখানে একটা গোপন রাস্তা আছে, যেখান থেকে লোকে বাইরে বের হয়ে পানির উল্টো পাশে চলে যেতে পারত। আর যখন ওখানে জম্বিরা আসবে তখন আমরা সেই শেপ টাউনকে পুরোপুরি উড়িয়ে দেব। কিন্তু কারো ধারণাও ছিল না যে এই দিন এত তাড়াতাড়ি আসবে। এখন সেই সায়েন্টিস্টও শেপ টাউন ওই জায়গায় এসে পৌঁছে গেছে আর নিজের ডিভাইসের সাহায্যে সব জম্বিকে নিয়ন্ত্রণ করে তাদের শেপ টাউনে আক্রমণ করতে বলে। এখন অনেক জম্বি পানির নিচ দিয়ে বা নৌকার সাহায্যে শেপ টাউনে পৌঁছে যায়। হঠাৎ করেই ওখানে সব জায়গায় হই হুল্লোড় শুরু হয়ে যায়। সেই জম্বিরা এক এক করে সবাইকে মারতে শুরু করে, আর ক্যাসিয়াসও অ্যাবিগেল নিয়ে খুব চিন্তিত ছিল, তাই সে অ্যাবিগেলকে খুঁজতে বের হয়। অবশেষে ক্যাসিয়াস জম্বিদের সঙ্গে লড়াই করে সেখানে অ্যাবিগেলকে খুঁজে পায়। কিন্তু তার আগে যে সে অ্যাবিগেলের কাছে পৌঁছাতে পারত, হঠাৎ এক জম্বির সঙ্গে ধাক্কা লাগায় পড়ে যায়। ঠিক তখনই সেই সায়েন্টিস্ট ক্যাসিয়াসের সামনে এসে তাকে মারতে শুরু করে, কিন্তু ক্যাসিয়াস হার মানে না। সে পাল্টা আঘাত দিয়ে সায়েন্টিস্টের ডিভাইস ভেঙে দেয়। ডিভাইস ভেঙে যাওয়ায় আর কোনো জম্বিও সায়েন্টিস্টের কাছে ছিল না। এরপর ওই জম্বিরা সায়েন্টিস্টের উপর আক্রমণ করে তাকে মারেও ফেলে। এখন ভালো কথা ছিল যে এই ক্যাম্পের নিচে এখান থেকে পালানোর একটা রাস্তা ছিল। যারা বেঁচে ছিল তারা সেই সুড়ঙ্গ দিয়ে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে চলে যায়। এবার তারা সেই শিপ টাউনের ধ্বংস করতে যাচ্ছিল, কিন্তু তখন তারা জানতে পারে যে এখনও অ্যাবিগেল আর ক্যাসিয়াসও ওই শেপ টাউনে আছে। এদিকে কিভাবে ওই ব্ল্যাকফেস জম্বিকে মারতে হবে, কিন্তু ঠিক তখনই অ্যাবিগেল দেখে ওই ব্ল্যাকফেস জম্বির হাতেই সেই ব্রেসলেট বাঁধা ছিল যা সে ছোটবেলায় নিজের বাবাকে দিয়েছিল। অ্যাবির জন্য এটা দেখে একদম অবাক হয়ে গিয়েছিল, কিন্তু তখনই ক্যাসিয়াস তার হাত ধরে তাকে ওখান থেকে নিয়ে যেতে থাকে। এদিকে ওরা যখন জানতে পারে ক্যাসিয়াস আর অ্যাবিগেল ওখান থেকে চলে গেছে, তখন ওরা শেপ টাউন ধ্বংস করে ফেলে, আর ক্যাসিয়াস ও অ্যাবিগেলও সেখান পৌঁছে যায়। কিন্তু তাদের বিপদ এখনও শেষ হয়নি। সেই ব্ল্যাকফেস জম্বি এখনও বেঁচে আছে। সে তাদের মারার জন্য কাছে আসছিল। তখন ক্যাসিয়াস এগিয়ে এসে তার মোকাবেলা করে। এদিকে অ্যাবিগেল দ্রুত বন্দুক তুলে নেয়, কিন্তু তার ভেতরে এত সাহস ছিল না যে সে নিজের বাবাকে মারতে পারে। তখনই অ্যাবিগেলের মনে পড়ে ক্যাসিয়াসই তাকে সারা জীবন লালন পালন করেছে, আর এখন তার বাবাও তো জম্বি হয়ে গেছে। এটা ভেবে অ্যাবিগেল নিজের বাবাকে গুলি করে মারল। এভাবেই কালো মুখের জম্বিটাও এখানেই মারা গেল। এদিকে সবাই এখানকার সব জম্বি শেষ করার পর এক নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিল। আর হ্যাঁ, এভাবেই এই মুভিটা এখানেই শেষ হলো। তো তোমাদের কেমন লাগলো এই মুভিটা? আমাদের সম্পর্কে তোমার মতামত নিচে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সেট করে দাও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সবচেয়ে আগে পৌঁছে যায়। তো চলি, দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার, সি ইউ, লাভ ইউ অল, বাই বাই।